স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি মেহনাজ মনি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ছাত্রদের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে গাজীপুরে বৈষম্য বিরোধীদের সমাবেশ। নারায়ণগঞ্জে বাস অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত। সুনামগঞ্জে সড়কে প্রাণ গেল 2 জনের। যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বস্ত। আলাস্কায় ছোট যাত্রীবাহী বিমানের আরোহী 10 জনেরই মৃত্যু। এবার বিস্তারিত। গাজীপুরে সংগঠকদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের মোজাম্মেল জাহাঙ্গীরের চাপাতি বাহিনীর হামলার প্রতিবাদে রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে আছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাহাঙ্গীর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি বলছে, সার্বিক পরিস্থিতি কি সেখানকার আমাদের জানাবেন। জি মুন্নি, আপনি নিশ্চয় জানেন যে গাজীপুরে কিন্তু গত পরশু সাবেক প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেলের বাড়িতে রাতের আধারে একটি গ্রুপ আসলে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতেও একটি দুর্বৃত্তরা আসলে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আকম মোজাম্মেল হকের বাড়িতেও হামলা চালায়। এই হামলা প্রতিরোধ করতে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা আকম মোজাম্মেল হকের বাড়িতে রাত 9:30টার দিকে প্রবেশ করে এবং তাৎক্ষণিকভাবে বিভিন্ন মাইকে ঘোষণা দেওয়া হয় যে ডাকাত ডাকাত বলে ঘোষণা দেওয়া হয়। পরবর্তী সময়ে এই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দরা আসলে সেখানে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের আটক করে এবং তাদের উপর হামলা চালিয়ে ব্যাপক মারধর করে। এতে অন্তত 18 জন ছাত্র আহত হয় এবং তাদের তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় এবং 6 জনকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তাৎক্ষণিক রাত 3টার দিকে আসলে খবর পেয়ে কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ আহতদের দেখতে হাসপাতালে আসেন। এরই প্রতিবাদে অর্থাৎ ছাত্রদের উপর হামলার প্রতিবাদে সকাল থেকেই গাজীপুরের রাজবাড়ী মাঠে আসলে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এবং প্রতিবাদ সমাবেশ থেকে ঘোষণা করা হয় যে এখানকার স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আসলে ছাত্রদের তেমন সহযোগিতা করা হয় নাই বিধায় 24 ঘন্টার মধ্যে আসলে ছাত্রদের উপর যারা হামলা করেছে তাদের গ্রেপ্তারের দাবি জানানো হয় এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের পদত্যাগ প্রত্যাহারের দাবি জানানো হয়। পাশাপাশি যদি সঠিক বিচার আওতায় আনা না হয় স্বরাষ্ট্র উপদেষ্টাকেও কিন্তু পদত্যাগের দাবি জানানো হয়। দুপুর 2:30টার দিকে আসলে এই সমাবেশে যোগদান করে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ। এখন ঢাকা গাজীপুর রাজবাড়ী মাঠের সামনে অর্থাৎ যে সড়কটি রয়েছে সেই সড়কে বসে তারা এই রাস্তাটি অবরোধ করে রেখেছে এবং এই সড়কের মধ্যেই অবস্থান করে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন যাতে আওয়ামী ফ্যাসিবাদী লোকজন কোনোভাবে গাজীপুরে তথা দেশের কোনো স্থানে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এবং ছাত্রদের উপর হামলা না করতে পারে তার জন্য স্লোগান দেওয়া হয় এবং এখানে থেকেই দাবি তোলা হয়েছে যে তাদের 24 ঘন্টার মধ্যে যদি তাদের উপর হামলাকারীদের গ্রেপ্তার করা না হয় তাহলে তারা কঠোর কর্মসূচি দেবে। এবং আমরা কিছুক্ষণের মধ্যে আসলে সার্জিস এবং হাসনাত আবদুল্লাহর বক্তব্য শুনতে পাবো। তারা এখানে বিভিন্ন নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে যাতে আরো নেতাকর্মীরা অংশগ্রহণ করতে পারে। সকাল থেকে কিন্তু এই অবস্থায় রয়েছে। এখন রাজবাড়ির সামনে অবস্থান করছে সকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। মুন্নি। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। গাজীপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম। এদিকে গতরাতে গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় স্থানীয় কিছু ব্যক্তি তাদের কয়েকজনকে আটক করে মারধর করে। এতে অন্তত 16 জন আহত হয়েছে। শুক্রবার রাতে একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় ও ভাঙচুর করে। মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দেওয়ার পর লোকজন এসে হামলাকারীদের কয়েকজনকে মারধর করে। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে 9 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ 3 জন নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর ঢালে
এই দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে 2 জন। নিহতরা হলেন কাকুলি আক্তার, তার ছেলে আরিয়ান এবং অটোরিকশা চালক আনিসুর রহমান। কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, শুক্রবার সন্ধ্যায় সিদ্দিরগঞ্জ থেকে উল্টো পথে অটোরিকশা আসার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই 3 জন মারা যায়। দুর্ঘটনায় কবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। সুনামগঞ্জে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার 2 যাত্রী মারা গেছেন, আহত হয়েছে 2 জন। ভোরে সুনামগঞ্জ সিলেট সড়কের শান্তিগঞ্জ আহসান মারা সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার আলী নূর ও জমির হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট বিশ্বনাথ এলাকার ওরস মাহফিল থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সুনামগঞ্জ থেকে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার চালক সহ 4 যাত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাক নির্বাচনী পরীক্ষা শুরু হয়েছে। সকাল থেকে 3টি শিফটে হচ্ছে পরীক্ষা। প্রথম শিফট সকাল 9টা থেকে 10টা, দ্বিতীয় শিফট 12টা থেকে 1টা এবং তৃতীয় শিফটের পরীক্ষা 3টা থেকে 4টা পর্যন্ত। পরীক্ষায় নির্বাচিতদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে 13 ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। এরপর চূড়ান্ত লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 20 ফেব্রুয়ারি। 2024-25 শিক্ষাবর্ষে পুরকৌশল, তড়িৎ ও কম্পিউটার কৌশল এবং যন্ত্র কৌশল অনুষদের 14টি বিভাগে সংরক্ষিত 5টি সহ মোট 1235টি আসন রয়েছে। জমি অধিগ্রহণের 10 বছরেও হয়নি শরীয়তপুর আদালত ভবন নির্মাণ। এজলাস সংকটে ব্যাহত হচ্ছে বিচার কার্যক্রম, ফলে বাড়ছে মামলা জট, ভোগান্তিতে পড়ছেন বিচার প্রার্থীরা। নথিপত্র আর আলমারি দিয়ে তৈরি দেয়াল, এর পাশে এজলাসে চলে বিচারিক কার্যক্রম। কিছু নথির জায়গা হয়েছে টেবিলের নিচে ও মেঝেতে। এমন চিত্র শরীয়তপুরের সিনিয়র সহকারী জজ আদালত নড়িয়ার। একটি কক্ষে চলছে এজলাস, সেরেস্তা, কম্পিউটার অপারেটর, রেজিস্ট্রার সহ সবার কার্যক্রম। আইনজীবী আর বিচার প্রার্থীদের গাদাগাদি ও হট্টগোলের মধ্যেই চলে বিচার। জেলা ও দায়রা জজ আদালতের বাইরে 3টি শেড ভবন ও ডিসি অফিসের 2টি কক্ষে চলছে নারী শিশু আদালত সহ অন্যান্য বিচারিক কাজ। ছোট একটি কক্ষে কাজ করেন নাজির শাখার 18 জন। নেজারাত বিভাগ, এখানে আমাদের 18 জন কর্মকর্তা আছে, 100 স্কোয়ার ফিট রুম। এখানে আমাদের খুব কষ্ট হচ্ছে বসার জন্য। কেউ বাইরে যায় দাঁড়ায়, কেউ কাজ করে, আবার তার কাজ শেষ হলে বাইরে যায় দাঁড়াতে হয়। যারা বিচারক প্রার্থী তারা আসলে তারা দেখা যায় এই একই রুমের ভিতরে জটলা করে, কারণ দাঁড়ানোর কোনো জায়গা নাই। এই রুমের ভিতরেই দাঁড়াইয়া দেখা যায় যে অনেক বিচার কার্যের অনেক বিঘ্ন সৃষ্টি হয় এবং আমাদের সেরেস্তায় বসার মতো স্টাফের জায়গা নাই। জমি অ্যাকোয়ার হইলেও টাকা বরাদ্দ না হওয়ার ফলে আমাদের চিফ জুডিশিয়াল ভবন এখনও শুরু হয় নাই, যার ফলে আমাদের বিচারকরা বিচার কাজে ভালো পরিবেশ না পেয়ে বিচার আসলে মূলত বিলম্বিত হচ্ছে। পুরাতন জজ আদালত ভবনের দৈনদশা, বিচারকদের ভাগাভাগি করতে হচ্ছে এজলাস, এতে বিলম্ব হচ্ছে বিচারিক কার্যক্রম। নারী শিশু একজন সিনিয়র কোর্ট ওই 3 শেডে গিয়ে বসে, আমাদের আরও 6 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহকারী জজ ওই 3 শেডে কাজ করতেছেন এবং তারা ম্যাক্সিমামে এজলাস শেয়ার করেন, যার ফলে বিচারে বিঘ্ন ঘটে। আর আমাদের জসিম ম্যাজিস্ট্রেসি মিল্লা প্রায় 160 জন কর্মচারী, ম্যাক্সিমামে রুমে বসতে সমস্যা, গাদাগাদি করে বসতে হয়, কাজের সমস্যা হয়, নথি রাখতে সমস্যা, যার কারণে নথি খুঁজে পেতে সমস্যা হয় এবং বিচার কাজে চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে। জমি অধিগ্রহণ, ডিজিটাল সার্ভে, সয়েল টেস্ট সম্পন্ন হলেও নতুন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ সম্ভব হচ্ছে না। কিন্তু কেন? সিজিএম কোর্ট নির্মাণ কাজের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে, আমরা সয়েল টেস্ট করছি, ডিজিটাল সার্ভে করছি। এখন প্রকল্প অনুমোদন হইলে আমরা এই কাজটা শুরু করতে পারি এবং এই কাজ শেষ হইলে সিজিএম এর বা সকল স্টাফ ওই বিল্ডিং এর শিফট হলে অফিসের যে এখন স্পেসের সমস্যা হচ্ছে এটা ঠিক হয়ে যাবে। ভবন নির্মাণ হলে কেটে যাবে মামলা জট, কমবে বিচার প্রার্থীদের ভোগান্তি, বলছেন সংশ্লিষ্টরা। দীপ্ত বার্তা কক্ষ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।
আবারও যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে 9 জনের। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে আলাস্কা অঙ্গরাজ্যে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজটির চালক এবং সেখানে থাকা 9 জন ক্রু ও যাত্রী সবাই নিহত হয়েছেন। আলাস্কার পুলিশ জানায় বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল মার্কিন বিমান পরিষেবা সংস্থা বেরিং এয়ারের একটি সেসনা ক্যাটাগরির ছোট আকারের বিমান। এর আগে গত 29 জানুয়ারি ওয়াশিংটনে সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক চপার হেলিকপ্টারের সঙ্গে বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টুকরো টুকরো হয়ে পোটোম্যাক নদীতে ডুবে গিয়েছিল যাত্রীবাহী বিমানটি। ওই ঘটনায় বিমানের চালক এবং 68 জন যাত্রী সবাই নিহত হয়েছিলেন। আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক যুক্তরাষ্ট্রের সংস্থা USAIDর কর্মীকে ছুটিতে পাঠাতে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছে আদালত। স্থানীয় সময় শুক্রবার কর্মীদের বাধ্যতামূলক ছুটি কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগে ওয়াশিংটন আদালতের বিচারক কার্ল নিকোলাস এই স্থগিতাদেশ দেন। বিচারকের এই আদেশ 14 ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এর ফলে শনিবার থেকে বেতন সহ বাধ্যতামূলক ছুটিতে যাওয়া প্রায় 2200 কর্মী আবারও কাজে ফিরতে পারবেন। এছাড়া এরই মধ্যে ছুটিতে থাকা 500 কর্মীকে পুনর্বহাল করার নির্দেশ দিয়েছেন বিচারক। গত 20 জানুয়ারি শপথ গ্রহণের কয়েক ঘন্টা পরই সমস্ত বিদেশি সাহায্য স্থগিতের নির্দেশ দেন ট্রাম্প। এর মধ্যে অন্যতম ছিল USAID। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সফরে বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসার সম্ভাবনা রয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানান 12 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র যাচ্ছেন মোদী। 2 দিনের সফরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ভারতের পররাষ্ট্র সচিব জানান প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথের 3 সপ্তাহের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানানো হয়েছে, যা 2 দেশের সুসম্পর্কের প্রতিফলন। এই সফরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে ফিলিস্তিনের গাজায় জিম্মি থাকা 3 জনকে আজ মুক্তি দেবে হামাস। বিপরীতে ইসরায়েলের কারাগারগুলোয় বন্দী থাকা 183 জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। হামাস জানায় এই তালিকায় রয়েছে এলি শেরাবি, ওভলেডি এবং ওয়াহাদ বিন আমি নামের 3 জন ইসরায়েলি জিম্মি। এটি হামাস ও ইসরায়েলের মধ্যে চতুর্থ বন্দি বিনিময়। এখন পর্যন্ত 13 ইসরায়েলি বন্দী এবং 5 থাই নাগরিককে মুক্তি দিয়েছে হামাস। তাদের বিনিময়ে 583 ফিলিস্তিনি বন্দী ইসরায়েলের কারাগার থেকে ছাড়া পেয়েছেন। গাজায় দীর্ঘ 15 মাস যুদ্ধ শেষে যুদ্ধবিরতিতে রাজি হয় হামাস ও ইসরায়েল। প্রথম ধাপের 6 সপ্তাহের যুদ্ধবিরতিতে 33 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে শত শত ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। দর্শক, শেষ করব সংবাদ, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ছাত্রদের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে গাজীপুরে বৈষম্য বিরোধীদের সমাবেশ। নারায়ণগঞ্জে বাস অটোরিকশার সংঘর্ষে 3 জন নিহত। সুনামগঞ্জে সড়কে প্রাণ গেল 2 জনের। যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বস্ত। আলাস্কায় ছোট যাত্রীবাহী বিমানের আরোহী 10 জনের মৃত্যু। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী আয়োজন বেলা 4টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য ও বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।